আচ্ছা, আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞা পড়েছিলাম, লক্ষ্যের প্রকারভেদ পড়েছিলাম, লক্ষ্য কি, এই জাতীয় জিনিসগুলো পড়েছিলাম। তারপর গৃহ ব্যবস্থাপনার দর্শন, ক্রমবিকাশ। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা মোটামুটি আলোচনা করেছি। আমরা কিন্তু গৃহ ব্যবস্থাপনার প্রথম ক্লাসেই রয়েছে এখনো। ওইটা প্রথম পার্ট, এটা সেকেন্ড পার্ট। যেহেতু ফেসবুক বড় বড় লং ভিডিও গুলো আপলোড করতে দিচ্ছে না, এই জন্য আমি ভাগে ভাগে আপলোড করছি। ওকে, আজকে গৃহ ব্যবস্থাপনার ধাপের একদম ইন ডেপথে আমরা চলে যাব। প্রথমে আসি, গৃহ ব্যবস্থাপনার ধাপ কয়টা? 4টা: পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ এবং মূল্যায়ন। ওকে, তাহলে আমি একটু লিখছি, দেখেন। ধাপ বা পর্যায় বা স্তর, প্রথমে পরিকল্পনা। পরিকল্পনা। 2 নাম্বার সংগঠন। পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ এবং মূল্যায়ন। হ্যাঁ, পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন। এখন আপনাদের যদি প্রশ্ন আসে গৃহ ব্যবস্থাপনার তৃতীয় ধাপের নাম কি? ঠিক আছে, তৃতীয় ধাপ 3টা আসলে: পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন। আপনারা কি দাগাবেন? নিয়ন্ত্রণ। ঠিক আছে, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে এইভাবে করে। তারপর গৃহ ব্যবস্থাপনার মূল ভিত্তি কি? মূল ভিত্তি পরিকল্পনা। আমরা জানবো ইন ডিটেলসে, কিন্তু আপনাদের প্রথমে কি করতে হবে? একটা কাজ সম্পর্কে পরিকল্পনা করতে হবে। ঠিক আছে, পরিকল্পনাটি কি? ভবিষ্যৎ মানে পূর্ব থেকে স্থিরকৃত ধারণা। পূর্ব থেকে স্থিরকৃত ধারণা। পূর্ব থেকে স্থিরকৃত মানে ভবিষ্যতে কি হবে না হবে, ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে আগে থেকে একটা অনুমান, সেটা পরিকল্পনা। সংগঠনটা কি? সংগঠন কাজ, কর্মী ও সম্পদের মধ্যে সমন্বয় সাধন। সম্পদের মধ্যে কি? সমন্বয়। ঠিক আছে, এই যে আমরা প্রথমে পরিকল্পনাটা করলাম, এরপর কি কাজ করতে হবে, কোন কোন কর্মী এই কাজে পার্টিসিপেট করবে, কি কি সম্পদ ব্যবহারের মাধ্যমে আমরা লক্ষ্য অর্জন করতে পারবো, সেই জিনিসগুলো একত্রিত করে সমন্বয় সাধন করার কি সংগঠন। ঠিক আছে, নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ কাজটি সুশৃঙ্খল ভাবে পরিচালিত হচ্ছে কিনা। যে কাজটা আমরা হাতে নিলাম, কাজটি সুশৃঙ্খল ভাবে হচ্ছে কিনা। সুশৃঙ্খল ভাবে হচ্ছে কি না সেটা কি করা? পর্যবেক্ষণ করা। এই নিয়ন্ত্রণ। মূল্যায়নটা কি? এখন আমরা কাজটা সুশৃঙ্খল ভাবে হয়েছে কিনা সেটা নিয়ন্ত্রণ করলাম। এবার মূল্যায়নে যে আমরা কাজের ফলাফলটা বিচার করব, কাজের সত্যতাটা যাচাই করব। কাজের ফলাফল বিচার। কাজের ফলাফল বিচার মানে কাজগুলো ঠিক মতো হয়েছে কিনা, কাজের কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি ছিল কিনা, আবার পরবর্তীতে ওই ত্রুটি বিচ্যুতি দূর করে আরো সঠিকভাবে পরিকল্পনাটা কিভাবে করা যেতে পারে, কাজটা আরো কিভাবে ফলপ্রসূ করা যেতে পারে, সেটাই মূল্যায়ন করা। ঠিক আছে, তো এক কথায় আমরা এটা সংজ্ঞাটা দিয়ে দিলাম। পরিকল্পনাটা কি? ভবিষ্যৎ পরিকল্পনা মানে ভবিষ্যৎ যে কাজটা করব সেটা পূর্ব থেকে স্থিরকৃত একটা ধারণা। সংগঠনটা কি? কাজ, কর্মী এবং সম্পদের মধ্যে সমন্বয় সাধন। নিয়ন্ত্রণটা কি? একটা কাজ, যে কাজটা আমরা নিয়েছি সেই কাজটা সুশৃঙ্খল ভাবে হচ্ছে কিনা সেটা তদারকি করা বা পর্যবেক্ষণ করা। মূল্যায়নটা কি? কাজের ফলাফল বিচার করা। ওকে, এরপর আমরা একদম ডিপে চলে যাব, পরিকল্পনার একদম ভেতরে চলে যাব। পরিকল্পনার বৈশিষ্ট্য পড়ব, পরিকল্পনার প্রকারভেদ পড়ব। আচ্ছা, প্রথমে আসি পরিকল্পনা। পরিকল্পনা সম্পর্কে এক একজন বিজ্ঞানী এক এক ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে।
ঠিক আছে, আমি হচ্ছে কি করেছিলাম 49 বিসিএস এর সময়, মানে যে সংজ্ঞাগুলো এক একজন হচ্ছে কারণ অর্থনীতি যে বিজ্ঞানীরা রয়েছেন, এক একটা বিজ্ঞানী এক এক ভাবে তারা বিভিন্ন জিনিসের যে সংজ্ঞা প্রদান করেছে সেগুলোর জন্য আমি আলাদা করে একটা নোট লিখেছিলাম, যে যাতে অন্তত সংজ্ঞা থেকে একটা আসলে আমি যেন অ্যান্সার করতে পারি। তো বিষয় হচ্ছে যে এই টাইপের কিছু আসে নাই 49 বিসিএস এর প্রশ্ন যদি দেখেন যে এই কথাটা কোন বিজ্ঞানী বলেছেন, এই টাইপের কিছু কিন্তু আসে নাই। ঠিক আছে, এখন আসবে কিনা আমি জানি না, আসতেও পারে আপনাদের ক্ষেত্রে, কিন্তু 49-এ এই টাইপের কিছু আসে নাই, কিন্তু আমি এখানে অনেক শ্রম দিয়েছিলাম। আমি ওই যে বললাম যে একদম কিওয়ার্ড যে জিনিসটা একটা সংজ্ঞা থেকে আরেকটা সংজ্ঞা যেটা পৃথক করে, সেভাবে করে আমি একটা খাতার মধ্যে বা একটা নোটের মধ্যে লিখেছিলাম। ঠিক আছে, এখন তারপরেও আপনাদের আমি কোনো কিছু বাদ দিব না, আপনাদেরকে পড়াবো। ওকে, তাহলে আসি পরিকল্পনা সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন কথা বলেছেন। একজন যার নাম হচ্ছে ক্যারল ক্যারল নামক একজন হচ্ছে পরিকল্পনা বিজ্ঞানী বলেছেন, পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ নির্ধারণ করা এবং তার জন্য ব্যবস্থা গ্রহণ করা, অর্থাৎ কাজের ক্ষেত্রে ভবিষ্যতে করণীয় বিষয়টি পূর্বে ধারণা করে সেভাবে সেই কাজটা করা। মানে হচ্ছে পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ নির্ধারণ, আমি এইটুকু জাস্ট মনে রেখেছি। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ নির্ধারণ। ওকে, তারপরে আরেকজন পরিকল্পনা বিজ্ঞানী যার নাম হচ্ছে ডরকার তিনি বলেছেন পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে উৎকৃষ্টভাবে করার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করার প্রচেষ্টা। তিনি হচ্ছে ড্রুকার, তিনি বলেছেন হচ্ছে সিদ্ধান্ত বাস্তবায়ন করার প্রচেষ্টা। আমি জাস্ট এইটুকু মনে রেখেছি, সিদ্ধান্ত বাস্তবায়ন করার প্রচেষ্টা, সিদ্ধান্ত বাস্তবায়ন করার প্রচেষ্টা। ওকে, এরপর হচ্ছে ম্যালকোর এবং ডেকন বলেছেন কাজের মান ও ধারা সম্পর্কে ধারাবাহিক সিদ্ধান্ত গ্রহণ। ঠিক আছে, ডেকন এবং ম্যালক এবং ডেকন, DACON, ডেকন বলেছেন হচ্ছে কি ধারাবাহিক সিদ্ধান্ত গ্রহণ। আমি শুধু এইটুকু মনে রেখেছিলাম, ধারাবাহিক সিদ্ধান্ত গ্রহণই হচ্ছে কি পরিকল্পনা। ধারাবাহিক সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে পরিকল্পনা। আবার নল বলেছেন পারিবারিক লক্ষ্য কিভাবে উপনীত হওয়া যায় তা নির্দিষ্ট করা। পারিবারিক লক্ষ্য লক্ষ্য আমি মানে আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি, মানে অনেক বড় বড় সংজ্ঞা তো আমি জাস্ট মানে ছোট্ট যে জিনিসটা দিয়ে মনে রাখতাম যে ক্যারল শুধু ওই সংজ্ঞার মধ্যে যদি দেখেন যে ভবিষ্যৎ নির্ধারণ সম্পর্কে কিছু বলছে, সেটা হচ্ছে ক্যারল। তারপর হচ্ছে ডরকার বলেছেন সিদ্ধান্ত বাস্তবায়ন করার একটা প্রচেষ্টা। তারপর হচ্ছে ম্যালকন এবং ডেকন বলেছেন ধারাবাহিক সিদ্ধান্ত গ্রহণ, এবং নল বলেছেন পারিবারিক লক্ষ্য বাস্তবায়ন। ওকে, এগুলো হচ্ছে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করেছে। এরপর আসি পরিকল্পনার কিছু বৈশিষ্ট্য রয়েছে। একটা পরিকল্পনা হতে হলে কি হতে হবে, একটা মানে হচ্ছে একটা পরিবারে যখন যে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করার জন্য বলা হয়ে থাকে পরিকল্পনাটা কেমন হতে হবে, অবশ্যই সেটা সুস্পষ্ট হতে হবে। পরিবারের সকল সদস্যের মানে মতামতের ভিত্তিতে অবশ্য পরিকল্পনাটা হতে হবে, এবং পরিকল্পনাটা হতে হবে নমনীয় এবং সহজবোধ্য এবং গ্রহণযোগ্য পরিকল্পনা, যাতে সব সদস্যই সেটাকে কি বলে, হ্যাঁ বলে, তাই না? তাহলে পরিকল্পনার কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন পরিকল্পনার একটা সুস্পষ্ট লক্ষ্য থাকবে, পরিকল্পনার বৈশিষ্ট্য এখানে কি থাকবে, সুস্পষ্ট লক্ষ্য থাকবে, একটা সুস্পষ্ট লক্ষ্য থাকবে। ওকে, এরপর হচ্ছে এটার ভবিষ্যৎমুখিতা থাকবে, ভবিষ্যৎমুখিতা
এরপর থাকবে পরস্পর নির্ভরশীলতা। পরস্পর নির্ভরশীলতা, পরস্পর নির্ভরশীলতা, ঠিক আছে। তারপর এটা অবশ্যই সহজবোধ্য, সহজ সরল হতে হবে, সহজ সরল সহজবোধ্য হতে হবে। তারপর ও গতিশীল এবং নমনীয় হতে হবে, পরিবর্তিত পরিস্থিতির সাথে যাতে সঙ্গতি বিধান করতে পারে। হ্যাঁ, গতিশীল ও নমনীয়। কোনটা পরিকল্পনার বৈশিষ্ট্য নয় বা কোনটা পরিকল্পনার বৈশিষ্ট্য আপনাদের প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে এখানে সম্পদের একটা সুষ্ঠু ব্যবহার কিভাবে করতে পারা যায় সেটা নিয়ে আলোচনা হবে। সম্পদের সুষ্ঠু ব্যবহার, সম্পদের সুষ্ঠু ব্যবহার। 7 নম্বরে হচ্ছে এটার মধ্যে কাজগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে, ভারসাম্য বজায় রাখা, কাজগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখা। তারপর হচ্ছে এটা পরিকল্পনাটা হতে হবে একটা চিন্তন প্রক্রিয়া, পরিকল্পনাটা একটা চিন্তন প্রক্রিয়া না, চিন্তন প্রক্রিয়া। এটা কিন্তু কোনো শারীরিক কার্যাদি না, পরিকল্পনাটা হচ্ছে ব্রেন খাটিয়ে বা একটা ব্যক্তির দূরদর্শিতা বা তার চিন্তা শক্তির যে প্রখরতা সেটা কিন্তু পরিকল্পনার মাধ্যমে ফুটে ওঠে। তাহলে পরিকল্পনাটা হচ্ছে একটা চিন্তন প্রক্রিয়া, ঠিক আছে। এরপর হতে হবে পরিকল্পনাটা জটিলতা মুক্ত হতে হবে, যেটা সহজ সরল জটিলতা সেম। তারপর হচ্ছে পরিকল্পনাটা হতে হবে সর্বব্যাপী, সর্বব্যাপী। তারপর হতে হবে বাস্তবমুখী, বাস্তবমুখী। এরপর হতে হবে অনুমান, অনুমান সাপেক্ষ ও তথ্য নির্ভর, তথ্য নির্ভর, ঠিক আছে। সর্বব্যাপী মানে পরিবারের সকল সদস্য যাতে এই পরিকল্পনা অংশগ্রহণ করে। বাস্তবমুখী, যেটা একদম কাল্পনিক বা একদম অযাচিত কোনো জিনিস পরিকল্পনা করা যাবে না, একদম বাস্তবমুখী রিয়েলিস্টিক পরিকল্পনা করতে হবে। অনুমান সাপেক্ষ, আগে থেকেই অনুমান করে নিতে হবে, এবং এটা হতে হবে তথ্য নির্ভর। ওকে, এগুলো হচ্ছে মোটামুটি পরিকল্পনার বৈশিষ্ট্য, ঠিক আছে। এরপর আসি পরিকল্পনার প্রকারভেদ। পরিকল্পনা হচ্ছে প্রকারভেদ, বিভিন্ন ভাবে পরিকল্পনাকে ক্লাসিফিকেশন করা হয়েছে, বিভিন্ন ভাবে। যেমন হচ্ছে আনুষ্ঠানিকতার ভিত্তিতে পরিকল্পনাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, প্রকারভেদ, প্রকারভেদ আনুষ্ঠানিকতার উপর ভিত্তি করে, আনুষ্ঠানিকতার উপর, আনুষ্ঠানিকতার উপর ভিত্তি করে কয় ভাগে? 2 ভাবে ভাগ করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে আনুষ্ঠানিক পরিকল্পনা এবং অনানুষ্ঠানিক। একটা হচ্ছে কি আনুষ্ঠানিক পরিকল্পনা, সেকেন্ড ওয়ান হচ্ছে অনানুষ্ঠানিক পরিকল্পনা। হ্যাঁ, আনুষ্ঠানিক পরিকল্পনাটা হচ্ছে যখন কোনো উদ্দেশ্য পূর্বেই জানা থাকে, ঠিক আছে। মানে যে আনুষ্ঠানিক, যেমন হচ্ছে অমুকের হচ্ছে বার্থডে বা অমুকের হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি, এটা কি আগের থেকেই জানা না? তাহলে ওই সময়ের জন্য আমরা কি করব, একটা আনুষ্ঠানিকতা পালন করবো, যে অমুক দিন হচ্ছে ওর বার্থডে, চল আমরা এই প্ল্যান করি, ঠিক আছে। আগের থেকেই জানা থাকে যেটা, সেটা হচ্ছে আনুষ্ঠানিক পরিকল্পনা। তাহলে আনুষ্ঠানিক পরিকল্পনা হচ্ছে যেটা হচ্ছে পূর্বে জানা, পূর্বেই জানা, যেটা হচ্ছে আনুষ্ঠানিক পরিকল্পনা। আর অনানুষ্ঠানিক পরিকল্পনা হচ্ছে যেটা হচ্ছে আগের থেকে জানা যায় না, হুট করে যেটা মানে আমাদের চোখের সামনে হুট করে যেটা চলে আসে। যেমন হচ্ছে অতিথি হঠাৎ করে আমাদের ঘরে চলে আসলো, তখন সেটা একটা পরিকল্পনা করতে হবে, অতিথিকে কিভাবে আপ্যায়ন করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে অনানুষ্ঠানিক পরিকল্পনা। অনানুষ্ঠানিক পরিকল্পনাটা হচ্ছে কি, যেমন হচ্ছে গৃহে নানা পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে অনানুষ্ঠানিক পরিকল্পনার প্রয়োজন হয়। এই ক্ষেত্রে মানে হচ্ছে জ্ঞান এবং দূরদর্শিতার সাথে পরিস্থিতির মোকাবেলা করতে হয়, জ্ঞান ও দূরদর্শিতার সাথে পরিস্থিতির মোকাবেলা, পরিস্থিতির
ব্যক্তির জ্ঞান এবং দূরদর্শিতার সাথে পরিস্থিতির মোকাবেলা করা হচ্ছে অনানুষ্ঠানিক পরিকল্পনা। ঠিক আছে, যেমন অতিথির আপ্যায়ন ঘটলে তাৎক্ষণিক পরিকল্পনা করতে হয়, তাই না? অতিথির আগমনে তাৎক্ষণিক পরিকল্পনা। অতিথির আগমনে হচ্ছে এটা কি ধরনের হচ্ছে, যেমন হচ্ছে এটা হচ্ছে এক্সাম্পল, এটা হচ্ছে কারো হচ্ছে বার্থডে অথবা ঠিক আছে। তাৎক্ষণিক যে পরিকল্পনা এটা হচ্ছে আনুষ্ঠানিক পরিকল্পনা। হ্যাঁ, এরপর আসি সময়ের ভিত্তিতে পরিকল্পনাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। সময়ের ভিত্তিতে ওটা লাগাতে পারলে না মা? আচ্ছা, আমি লাগিয়ে দিচ্ছি। সময়ের ভিত্তিতে সময়ের ভিত্তিতে হচ্ছে 3 ভাগে, সময়ের ভিত্তিতে 3 ভাগে। একটা কি, একটা হচ্ছে স্বল্প মেয়াদী পরিকল্পনা বা শর্ট টার্ম প্ল্যান, স্বল্প মেয়াদী পরিকল্পনা। একটা কি স্বল্প মেয়াদী পরিকল্পনা। এরপর হচ্ছে মধ্যমেয়াদী আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী। ঠিক আছে, স্বল্প মেয়াদী পরিকল্পনাটা কি? স্বল্প মেয়াদী পরিকল্পনা হচ্ছে 1 বছর বা তার কম সময়ের মধ্যে গৃহীত পরিকল্পনা। 1 বছর বা তার কম সময়ের মধ্যে গৃহীত পরিকল্পনা হচ্ছে স্বল্প মেয়াদী পরিকল্পনা। মধ্যমেয়াদী পরিকল্পনা হচ্ছে 1 থেকে 5 বছর। 1 থেকে 5 বছর ব্যাপী যে পরিকল্পনা সেটা হচ্ছে মধ্যমেয়াদী পরিকল্পনা। আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে এটা হচ্ছে 5 বছরের অধিক, 5 বছরের অধিক যে পরিকল্পনাগুলো করা হয় এটা মোটামুটি স্থায়ী এবং কি সুদূরপ্রসারী। ঠিক আছে, এটা হচ্ছে স্থায়ী এবং সুদূরপ্রসারী। তাহলে স্বল্প মেয়াদী পরিকল্পনা 1 বছরের বা তার কম সময়, মধ্যমেয়াদী হচ্ছে 1 থেকে 5 বছর, আর দীর্ঘমেয়াদী হচ্ছে 5 বছরের অধিক। আশা করি বুঝতে পেরেছেন। এরপর ব্যবহার অনুসারে পরিকল্পনাকে আবার 2 ভাগে ভাগ করা হয়। কি অনুসারে? ব্যবহার অনুসারে। ব্যবহার অনুসারে হচ্ছে 2 ভাগে। ব্যবহার অনুসারে হচ্ছে 2 ভাগে। একটা কি, একটা হচ্ছে একার্থ পরিকল্পনা বা সিঙ্গেল ইউজ প্ল্যান। একার্থ পরিকল্পনা এবং সেকেন্ড ওয়ান হচ্ছে স্থায়ী পরিকল্পনা বা স্ট্যান্ডিং প্ল্যান। স্থায়ী পরিকল্পনা। একার্থ পরিকল্পনাটা হচ্ছে যে পরিকল্পনা একবার ব্যবহার করে যে পরিকল্পনাটা সমাপ্ত ঘটে, মানে একটি মাত্র উদ্দেশ্য সাধনের পর সেটা সমাপ্ত ঘটে, সেটা হচ্ছে একার্থ পরিকল্পনা। ঠিক আছে, মানে হচ্ছে যে পরিকল্পনা ভবিষ্যতে পুনর্বার কোনো ব্যবহারের কোনো সুযোগ থাকে না, সেটা হচ্ছে একার্থ পরিকল্পনা। যেমন হচ্ছে সন্তানের বিয়ে শাদী, সেটা জীবনে একবারই হয়, তাই না? কোনো ধরনের পিকনিক হতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে একার্থ পরিকল্পনা। আর স্থায়ী পরিকল্পনাটা যেটা, স্থায়ী পরিকল্পনা হচ্ছে একবার গৃহীত হওয়ার পর নতুন কোনো পরিকল্পনা গ্রহণ বা নতুন কোনো অবস্থার সৃষ্টি না হওয়া পর্যন্ত তা বারবার ব্যবহার করা যায়। ঠিক আছে, যেটা বারবার ব্যবহৃত হয়, এটা হচ্ছে একবার ব্যবহার, মানে একটাই উদ্দেশ্যে একবার। হ্যাঁ, আর এটা হচ্ছে বারবার
বার, মানে হচ্ছে একবার সে পরিকল্পনাটা নিলে সেটা বারবার ব্যবহার করা যায়, সেটা হচ্ছে স্থায়ী পরিকল্পনা। যেমন মাসিক অর্থ পরিকল্পনা বা মাসিক বাজেট, এটা কি একটা স্থায়ী পরিকল্পনা না? স্থায়ী পরিকল্পনা একবার প্রণয়নের পর সেটা পরিত্যক্ত হয় না, বরং এই ধরনের পরিকল্পনা পরিস্থিতিতে তা কোনো ভাবে ব্যবহৃত হয়, যেমন বাজেট। বাজেট একবার যেটা পরিকল্পনা করা হয় সেটা আবার পুনঃপুনভাবে ব্যবহার করা হয়। যেমন আমি হচ্ছে পরিবারে কিভাবে মানে একটা পরিবারকে চালানোর জন্য কি কি ওয়ে অবলম্বন করে আমি বাজেটটা করব, সেটা কিন্তু একবার বাজেট করলেই, যে আমার সংসারে কত খরচ হয় সেটা একবার সেই পরিকল্পনাটা করলেই কিন্তু সেটা সারা বছরই চলে যায়। এটা হচ্ছে বাজেট, যেটা হচ্ছে স্থায়ী পরিকল্পনা। এরপর আসি, পরিকল্পনার বিভিন্ন নীতি রয়েছে। পরিকল্পনার কিছু কি রয়েছে? নীতি রয়েছে। পরিকল্পনার নীতিগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। আপনারা কিন্তু অবশ্যই রিডিং করবেন, হ্যাঁ? আমি যেগুলো মেইন জিনিস, যেগুলো আপনাদের বোঝার দরকার আছে, সেগুলো আমি বোর্ডে লিখে দিচ্ছি, হ্যাঁ, আর পড়াচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। পরিকল্পনা প্রণয়নের নীতি। পরিকল্পনা প্রণয়নের নীতি। পরিকল্পনা প্রণয়নের নীতি, তাহলে পরিকল্পনাটা হচ্ছে পরিবারের চাহিদার সম্পর্কে, যেটা হচ্ছে কি কেমন হবে, পরিবারের চাহিদা সম্পর্কে সচেতন থাকতে হবে। পরিবারের চাহিদা, পরিবারের চাহিদা, পরিবারের চাহিদা নিয়ে সচেতন থাকতে হবে, হ্যাঁ। এরপরে এরপরে হচ্ছে এটার একটা স্বল্প মেয়াদী বা দীর্ঘমেয়াদী একটা লক্ষ্য থাকবে। লক্ষ্য নির্ধারণ, স্বল্প মেয়াদী বা দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারিত হবে। তারপর হচ্ছে এটা হচ্ছে মানে হচ্ছে একটা তথ্য লাগবে, একটা তথ্য সংগ্রহ করতে হবে। যেমন একটা পরিকল্পনা করতে হলে কতদিন লাগবে, ঠিক আছে, এই জাতীয় যে জিনিসগুলো আছে সেটার তথ্য সংগৃহীত করে রাখতে হবে। পরিকল্পনার আঙ্গিনা নির্ধারণ, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা আছে। পরিকল্পনার আঙ্গিনা আঙ্গিনা নির্ধারণ কয় ভাবে? তিন ভাবে। পরিকল্পনার আঙ্গিনা তিন ভাবে নির্ধারণ করা হয়ে থাকে। তিন ধরনের পরিকল্পনা, একটা হচ্ছে অনিয়ন্ত্রিত, একটা হচ্ছে অনিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত, একটা হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য, নিয়ন্ত্রণযোগ্য, অনিয়ন্ত্রিত, নিয়ন্ত্রণযোগ্য, আর একটা হচ্ছে স্বল্প নিয়ন্ত্রণযোগ্য, স্বল্প নিয়ন্ত্রণযোগ্য। আচ্ছা, অনিয়ন্ত্রিত কোনটা? অনিয়ন্ত্রিত হচ্ছে যেমন মূল্য স্তর, বাজারের মূল্য বৃদ্ধি, মূল্য স্তর, এটা তো আমরা জানি না, যে কোনো সময় যে কোনো কারণে বা মূল্য স্তরের বৃদ্ধি পেতে পারে। নিয়ন্ত্রণযোগ্য কোনটা? যেমন বিভিন্ন নীতি, কর্মসূচি, নীতি, কর্মসূচি, উপকরণ, নীতি, কর্মসূচি, উপকরণ, এগুলো হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য। আর স্বল্প নিয়ন্ত্রণযোগ্য হচ্ছে শ্রমিকের দক্ষতা, শ্রমিকের দক্ষতা, মানে তার যদি দক্ষতা কম থাকে তাহলে তাকে প্রশিক্ষণের ব্যবস্থা করে তাকে দক্ষ করে তোলা সম্ভব, তাই না? তাহলে এটা কিন্তু কিছুটা হলেও স্বল্প মাত্রায় নিয়ন্ত্রণযোগ্য। তাহলে এটা হচ্ছে পরিকল্পনার আঙ্গিক। এখানে থেকে প্রশ্ন আসতে পারে, কোনটা স্বল্প নিয়ন্ত্রণযোগ্য, কোনটা স্বল্প নিয়ন্ত্রণ, কোনটা নিয়ন্ত্রণযোগ্য এবং কোনটা অনিয়ন্ত্রিত, আপনাদের প্রশ্ন আসতে পারে এখান থেকে। আচ্ছা, 4 নাম্বার গেল পরিকল্পনার আঙ্গিক। এরপর আসি তারপর সম্পদের প্রাপ্যতা। 5 নাম্বার কি? সম্পদের প্রাপ্যতা, সম্পদের প্রাপ্যতা। সম্পদ বিভিন্ন ধরনের আছে, মানবীয় সম্পদ এবং অমানবীয় সম্পদ। মানবীয় সম্পদ হচ্ছে যোগ্যতা, দক্ষতা, জ্ঞান, এগুলো হচ্ছে মানবীয়। অমানবীয় সম্পদ হচ্ছে বিভিন্ন ধরনের, যেগুলো আমরা চোখে দেখতে পারি, ধরতে পারি, ঠিক আছে, এগুলো অমানবীয় সম্পদ। এই সম্পদের প্রাপ্যতা, অর্থ, সময়, শ্রম এবং যারা কাজ করবে সকল বিষয়ে প্রাপ্যতা নিশ্চিত করতে হবে, ঠিক আছে, সম্পদের প্রাপ্যতা। এরপর হচ্ছে বিকল্প কর্মপন্থার মূল্যায়ন। 6 নাম্বার হচ্ছে বিকল্প কর্মপন্থা, বিকল্প কর্মপন্থা,
মানে এটা যাতে একটা সরল এবং নমনীয় হয়, যাতে বিকল্প একটা কর্মপন্থা থাকে। ঠিক আছে, পরিকল্পনা প্রণয়নের সময় এই নীতিটা আমাদের অবশ্যই মানতে হবে। তারপর হচ্ছে পরিকল্পনা নির্ধারণ, একটা নির্দিষ্ট কি কি করবে, মানে কি করতে হবে, কিভাবে করতে হবে, কারা করবে, কি দিয়ে করবে, এই সকল বিষয় নিশ্চিত করে পরিকল্পনা গ্রহণ করতে হবে। একটা পরিকল্পনা নির্ধারণ, পরিকল্পনা নির্ধারণ। এবং 8 নাম্বার হচ্ছে একটা কৌশল প্রয়োগ, কৌশল বা স্ট্র্যাটেজি, কৌশল। পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে কি একটা কৌশল থাকতে হবে। ঠিক আছে, যেমন অনেক সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে হলে বিভিন্ন সময় বিভিন্ন কৌশল প্রয়োগের দরকার হয়ে যায় না, সেটা একটা স্ট্র্যাটেজি মেনটেন করে পরিকল্পনাটা নিতে হবে। তাহলে পরিকল্পনার বিভিন্ন প্রয়োজনীয়তা রয়েছে, যেমন হচ্ছে এটা লক্ষ্য অর্জনের সহায়তা করে, পারিবারিক উন্নয়ন করে, সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত করে, সমস্যার সমাধান করে, ভবিষ্যৎ সম্পর্কে ধারণা দেয়, আর এটা নিয়ন্ত্রণে সহায়তা করে, সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে এবং এটা কি অপচয় হ্রাস করে। এই হচ্ছে পরিকল্পনার প্রয়োজনীয়তা। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, পরিকল্পনাকে নিয়ন্ত্রণের ভিত্তি বলা হয়। গৃহ ব্যবস্থাপনার আপনাদের প্রশ্ন আসতে পারে, গৃহ ব্যবস্থাপনার কোন ধাপকে নিয়ন্ত্রণের ভিত্তি বলা হয়? এক নাম্বার আসলো হচ্ছে ধরেন যে হচ্ছে পরিকল্পনা, তারপর হচ্ছে সংগঠন, তারপর হচ্ছে মূল্যায়ন, 4 নাম্বার হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। তাহলে কি হবে? নিয়ন্ত্রণের ভিত্তি বলা হয় পরিকল্পনাকে। এটা আপনাদের এমসিকিউ আসতে পারে। ঠিক আছে।